বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার যেটি প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়েই ঢাকাসহ যা কিছু ঘটছে এক ধরনের চরম অস্থিরতা নৈরাজ্যের মধ্যে বাংলাদেশ আছে, এটা অনেকেই মনে করছেন এবং সেই সঙ্গে সরকারের কয়েকজন উপদেষ্টা এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যকার যে তর্ক বিতর্ক, বিশেষ করে উপদেষ্টারা যে ভাষায় কথা বলছেন বিএনপিকে কেন্দ্র করে, সেটাও মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে এবং পরিস্থিতিটা জটিল আকার ধারণ করছে বলে অনেকেই মনে করেন। তো আমি মিস্টার বাবুল আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং তারপরে রাশেদ খানের মন্তব্য শুনবো। কি মনে হয় এই পরিস্থিতি আসলে কোন দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে? মিস্টার শহীদ ইসলাম বাবুল। শোনেন, রাষ্ট্রাচার, রাষ্ট্র পরিচালনা করা, এটা তো একটা প্রফেশনালিজম লাগে। এর জন্য কিছু মানুষ আছে যারা এগুলো করবে, যারা রাজনীতি করে। এটাই দুনিয়ার নিয়ম সব জায়গায় সর্বক্ষেত্রে। এর ব্যত্যয় যখন হয় তখনই ভুল হয়, তখনই মানে হোঁচট খায়, তখনই নানান ধরনের পরিবেশ তৈরি হয়। একটা রাষ্ট্র চালানো, মুখে বলা এক জিনিস, তত্ত্ব দেওয়া এক জিনিস, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে রাষ্ট্র চালানো এটা একটা ভিন্ন ব্যাপার। এটা সকলের কাজ না। আপনি একাডেমিশিয়ান হতে পারেন, বিষয়ভিত্তিক এক্সপার্ট হইতে পারেন, সব হইতে পারেন, আপনার খ্যাতি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু রাষ্ট্রাচার, রাষ্ট্র পরিচালনা না হলে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব মানে বছরকে বছর, মানে 1 যুগ 2 যুগ 3 যুগ 5 যুগ তার গোটা জীবন দিয়ে তো কিছু শিখে, সে কিছু জানে। তো সেই কাজটা তারা করলে যেভাবে হয়, এই রাজনীতিবিহীন মানুষ করলে সেভাবে হয় না। আর একটা জায়গা তো আছেই, জবাবদিহিতার একটা ব্যাপার আছে। এই যে যারা এখন আছে তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়, কার কাছে তারা জবাবদিহি করবে, এটা তো মানে টোটালি একটা বায়বীয় ব্যাপার। সেই জন্যে যেসব ঘটনা ঘটছে এর মধ্যে আশঙ্কার কারণ আছে নিশ্চিতভাবেই। তারপরে বিভেদ উস্কে দেওয়া হচ্ছে, বা কোনো কিছু যে ম্যানেজ করা, একটা রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার যেভাবে ম্যানেজ করতে পারতো, আমার মনে হয় তারা সেভাবে ম্যানেজ করতে পারছে না। আর একটা জিনিস আছে, টিম ওয়ার্ক। একটা পলিটিক্যাল পার্টির, গভর্নমেন্টের মধ্যে একটা টিম ওয়ার্ক থাকে, তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকে, তাদের মধ্যে একটা কমান্ড থাকে। এখানে আমার মনে হয় না কোনো টিম ওয়ার্ক আছে। নানান মানুষ নানান জায়গা থেকে নানানভাবে, এক গাছের ছাল আর এক গাছের বাকল, এটা একটা। আর একটা হলো কমান্ড। হ্যাঁ, সেই কমান্ড, প্রফেসর ইউনূস সাহেব যদি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদমর্যাদা হয়ে থাকেন, তার কমান্ডও যে কেউ মানবে না। হলে এক একজনের এক এক রকমের বক্তব্য আমরা দেখছি। তো প্রফেসর ইউনূস সাহেব নিজে একরকম বলছেন, ওনার উপদেষ্টারা এক একজন আরেক রকম বলছেন, কাদা ছোড়াছুড়ি করছেন, ইভেন নির্বাচন নিয়ে বলছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে না নিয়ে বলছেন, একজন আগে একবার একরকম বলছেন, এখন আবার অন্যরকম বলছেন। এই যে বৈপরীত্য বা একটা লেজে গবরে অবস্থা সর্বক্ষেত্রে আমরা দেখছি, এটা তো সেই জন্য বারবার বলা হয়েছে যে নির্বাচন যত দ্রুত হবে তত দেশের জন্য মঙ্গল। তো এই যে অবস্থা, এই যে দেখেন এই 7 কলেজের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো অনেকদিন যাবত আমরা দেখছি। এটা তো আওয়ামী লীগের আমলের সৃষ্ট ঘটনা। কি কারণে এই ঘটনাকে এতদিন পর্যন্ত 5 মাস পর্যন্ত জিয়ে রাখা হলো আমি জানি না। খোদা না করে এর থেকে বড় কোনো ঘটনা যদি ঘটে যেত, ছাত্রদের মধ্যে রক্তপাত, এর মধ্যে সুযোগ নেবার মানুষেরও কিন্তু অভাব নাই, কিন্তু জিনিসটা হ্যান্ডেল করা, জিনিসটাকে চমৎকারভাবে ফয়সালা করা, এই জিনিসগুলো কিন্তু এখনও হয়নি। তো সেই জায়গাটা এই সরকারের ব্যর্থতা আছে বা দুর্বলতা আছে। আর সামগ্রিকভাবে আপনার ল অ্যান্ড অর্ডার বলেন, যাবতীয়ভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা বলেন, এই বিষয়গুলো সরকারের যেমন একটা দৃঢ় পদক্ষেপ নেওয়ার, সাহসী পদক্ষেপ নেওয়ার, সেই জায়গাগুলো আমরা ঘাটতি দেখি, নানান জায়গায় নানানভাবে ঘাটতি দেখি। এবং সমন্বয়হীনতা, কাজের সমন্বয়হীনতার এই ব্যাপারগুলো দেখি, দায় সারা গোছের ব্যাপার। এবং সরকারের আকারও কিন্তু ছোট। সরকার মিন করছি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, তাদের যে আকার আয়তন, এই বিষয়গুলো অনেক ছোট, বা লোকবল বা তাদের শারীরিক বাস্তবতা, তাদের কারো কারো আবার অভিজ্ঞতা, বয়স, নানান ধরনের একটা মানে বরলা বাস্তবতা বিরাজ করছে। যেই মুহূর্তে দেশের সংকট সবচাইতে তীব্র, যেই মুহূর্তে নানান ধরনের ষড়যন্ত্র ডালপালা মেলছে, যেই মুহূর্তে একটা আধিপত্যবাদী শক্তি আমাদেরকে টার্গেট করেছে, যেই মুহূর্তে ফ্যাসিস্টের সর্বশক্তি, অর্থ, মেকানিজম আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে অবস্থান করছে, সেই মুহূর্তে যখন সবচাইতে শক্তিশালী একটা সরকার প্রয়োজন ছিল, সেই মুহূর্তে সেই সরকারটা আমরা দেখছি না, বিরাজ করছে না। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো রাজনৈতিক শক্তি, স্টেক হোল্ডার যারা বিগত দিনের, সেই স্টেক হোল্ডার এবং রাজনৈতিক শক্তির মধ্যে যে বিভাজন, অনৈক্য এবং কাদা ছোড়াছড়ি যেটা হচ্ছে, এটাও খুব দুর্ভাগ্যজনক। এবং যারা এটা তৈরি করছে তারা তাদের জন্য ভালো করছেন না, এবং দেশের জন্য ভালো করছেন না, এবং
সরকারের জন্য ভালো করছেন না। আমি মনে করছি যে এটা কি বলে, এটা মানে অনেক ক্ষেত্রে অর্বাচীনের মতো আচরণ হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। আমি আসবো আবার আপনার কাছে। রাশেদ, যে তরুণরা এখন সবচেয়ে ভোকাল সরকারের থেকে, সরকারের সংশ্লিষ্ট, এদের অনেকেই আপনার ঘনিষ্ঠ, আপনার সঙ্গে কাজ করবার, আপনি তাদের সঙ্গে কাজ করেছেন বা তারা আপনার সঙ্গে কাজ করেছে, আপনাদের নেতৃত্বে কাজ করেছে তারা এক সময়। কি আসলে হচ্ছে, মানে কোন ডিরেকশনে বাংলাদেশকে তারা নিতে চাইছেন? এটা কি শুধুমাত্র ইমোশন, না কি পলিটিক্যালি মোটিভেটেড কোনো একটা বিশেষ গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছেন তারা? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, একজন সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিকভাবেও খ্যাতিমান, তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে রাশেদ, যেহেতু তারা তোমাদের সাথে একসময় কাজ করেছে, একসাথে আন্দোলন সংগ্রাম করেছো, ডাকসু নির্বাচন করেছো, তো সেক্ষেত্রে আসলে এদের পিছনের শক্তিটা কি? এরা যে এত বড় বড় কথা বলে, এর পিছনে আসলে কি শক্তি রয়েছে? আমরা তো তাদের আসলে সাংগঠনিক শক্তি দেখতেছি না। তারা এখন যদি কর্মসূচির আহ্বান করে, তো সেখানে 300-400-র বেশি তো মানুষ হয় না। এবং তারা সারা দেশ থেকে লোক আনলো, যেখানে ঢাকা শহরের সব জায়গা থেকে না, মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে এই আন্দোলনের সময় যে পরিমাণ লোক গিয়েছে, সেই লোকই মোটামুটি 50-60 হাজার, যেটা শহীদ মিনারে জড়ো হয়েছে শুধু ঢাবির আশপাশে। কিন্তু সারা দেশ থেকে লোক আনলো, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেখানে কেউ বলছে যে 20-25 হাজার, আচ্ছা ধরলাম 50 হাজার, কিন্তু সারা দেশ থেকে তো 50 হাজারের বেশি, 2 লাখ 5 লাখ মানুষ তো গণ অধিকার পরিষদও জড়ো করতে পারে। তো আমার কাছে সেই প্রশ্ন করলো যে তারা যে বড় বড় কথা বলছে, আসলে এর শক্তি কোথায়? তো দেখেন, আসলে এর পিছনে আসলে খুব বেশি শক্তি আছে বলে আমার কাছে মনে হয় না। পাবলিক বা অনেকে মনে করছে যে তারা অনেক শক্তিশালী, হয়তো পিছন থেকে আমেরিকা বা চীনের মতন কোনো রাষ্ট্র হয়তো তাদেরকে শেল্টার দিচ্ছে, কিন্তু বিষয়টা আসলে সঠিক না। যেহেতু আমরা রাজনীতি করি, সবার সাথে ওঠা বসা আছে, সেই জায়গা থেকে এই জিনিসটা আসলে সঠিক না। মূলত তারা যে 5-7 জনের একটা গ্রুপ রয়েছে, তারাই সমস্ত ডিসিশন নেয়। তাদের যদি কখনো মনে হয় যে আপনার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, তো হঠাৎ করে মনে হইলে, গল্পে গল্পে মনে হইলে তারা ওইটা শুরু করে দেয়। যখন আবার 4 আড্ডা দিতে দিতে মনে হয় যে ঘোষণাপত্র দরকার, এটা তো ভুল হয়ে গেছে, তখন তারা সেটা শুরু করে দেয়। যখন তারা হঠাৎ করে নাস্তা খাইতে খাইতে মনে করে যে না, এটা করা দরকার, এই আন্দোলনটা, তো সেটা তারা শুরু করে দেয়। আসলে তাদের কোনো পরিকল্পনা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা আসলে ওই যে যখন যেটা প্রয়োজন মানুষ চাচ্ছে বা তাদের ইচ্ছা হয়েছে, তারা আসলে সেইভাবে রাষ্ট্রটা চালাচ্ছে। কিন্তু একটি রাষ্ট্র তো এইভাবে চলে না। পরিকল্পনাবিহীন আনলিমিটেড কোনো কিছু ভালো না। এখনও পর্যন্ত এই সরকার 5.5 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। সরকারের পরিকল্পনা আপনি জানেন, আমি জানি, বাবুল ভাই জানে, আমরা কেউ জানি না। সরকার বলছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। সরকারের উপদেষ্টারা এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। নির্বাচন নিয়ে তাদের এক একজনের ভিন্ন মত রয়েছে। আমি যতদূর জানি যে উপদেষ্টা পরিষদে যারা সিনিয়র রয়েছে, তারা আসলে তাদের ইমেজটা ক্ষুণ্ণ করতে চায় না। তারা মনে করে যে রাজনৈতিক দলগুলো যদি আসলে সেই 1-11-এর মতন আন্দোলনটা করে, তাহলে আমাদের ইমেজ ক্ষুণ্ণ হবে। তো সেই জায়গায় যত দ্রুত সম্ভব ন্যূনতম রাষ্ট্র সংস্কার করে ইলেকশনটা দিয়ে দিব। কিন্তু যারা ছাত্র উপদেষ্টারা রয়েছে এবং তাদের সাথে আরও 2-3 জন উপদেষ্টা যুক্ত হয়েছে, তাদের সংখ্যা 5 থেকে 6 জন, তারা আবার মনে করছে যে একটি নতুন দল গঠন করার আগ পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন, এই সময়টা রাষ্ট্র সংস্কারের বয়ান তুলে বা ধুয়ো তুলে আমাদেরকে আসলে ক্ষমতায় থাকতে হবে। এ ধরনের একটা চিন্তাগতি তাদের মধ্যে রয়েছে। তো এখন এই জন্য আসলে আমার কাছে অনেকে এসে বলে যে রাষ্ট্র সংস্কার আসলে তাদের মানে মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য একটি দল গঠন করা। তো দেখেন, বাংলাদেশের ইতিহাসে আসলে কিংস পার্টি পাবলিক খায় না। হয়তো সাময়িক কিছু হুজুগে জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে, কিন্তু একটি সময় যখন দেখবেন না আসলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আশীর্বাদ নিয়ে কোনো দল গঠন করলে সেটি আসলে রাষ্ট্রের জন্য খুব বেশি কল্যাণ করা হয় না এবং রাষ্ট্রীয় অনৈক্য সৃষ্টি করে। তো সেই জিনিসটা বোঝার সাথে সাথে পাবলিক আবার ভালোভাবে নেয় না। ইতিমধ্যে দেখেন যে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। উপদেষ্টাদের মধ্যেও কিন্তু ঐক্য এবং সংহতি নাই। তারা যেমনিভাবে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, এক এক ধরনের কথা বলছে, ঠিক একইভাবে আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, ছাত্ররা বলেন, নাগরিক সমাজ বলেন, সাংবাদিক সমাজ বলেন, অভ্যুত্থানের সকল শক্তির এখন কিন্তু ভিন্ন মত। তো এখন আমরা যদি এইভাবে বিভাজিত হয়ে যাই, আমরা শুধুমাত্র হাসিনার পতনটা নিশ্চিত করতে পেরেছি, কিন্তু হাসিনার যে রেজিম, সেটা কিন্তু আমরা ধ্বংস করতে পারিনি।
হাসিনা ভারতে আছে, কিন্তু হাসিনার যে প্রেতাত্মা তারা সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে রয়েছে। তো সেই জায়গায় বিপ্লবের একটি মাত্র অধ্যায় আমরা সমাপ্ত করেছি, কিন্তু বিপ্লবের আরও অনেকগুলো অধ্যায় বাকি রয়েছে। এখন এই অধ্যায়গুলো শেষ করার দায়িত্ব কার ছিল? এই অধ্যায়গুলো যতক্ষণ না পর্যন্ত শেষ হবে তার নেতৃত্ব দেওয়া দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের। কিন্তু পুরোপুরি জাতীয় ঐক্য সংহতি শুধুমাত্র উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক খায়েশের কারণে নষ্ট হয়েছে। দেখেন, এই যে পিছনে আমরা একজন উপদেষ্টাকে দেখছি, তো তিনি কি করলেন? তিনি তার এলাকায় গিয়েছেন, সেখানে গিয়ে তিনি রাজনৈতিক নেতার মতন তিনি সংবর্ধনা গ্রহণ করেছেন। একজন এই সরকারের উপদেষ্টা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, তিনি কোনোভাবেই কোনো সংবর্ধনা গ্রহণ করতে পারেন না। আমি 21শে টেলিভিশনের 21শের রাত পান্নু ভাই যিনি উপস্থাপনা করেন তার ইউটিউবে একটি বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে এই উপদেষ্টা মাহফুজ আলমের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতারা ছিল। তার মানে কি? তার মানে ওইখানে যে সমাবেশটা হয়েছে সেটার আয়োজন করেছে তারা, বিএনপির কেউ ছিল বলে আমি শুনি নাই। তো যাই হোক, এই যে উপদেষ্টারা রাজনৈতিক নেতাদের সংবর্ধনা গ্রহণ করছে, এটা কিন্তু ঠিক না। কারণ এই সংবর্ধনা গ্রহণ করার সাথে সাথে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বিএনপি মনে করছে যে আমাদের নেতাদেরকে সেখানে দাওয়াত করেনি, কেন শুধুমাত্র জামাত? ইতিমধ্যে দেখেন যে জামাত বিএনপির যে টানাপোড়েন আমরা দেখছি, তো সেই জায়গায় উপদেষ্টারা তো এইভাবে নিরপেক্ষতা হারাচ্ছে, যেটি আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি এটিও বলেছেন যে আগামীতে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তো এটি তো আমারও কথা, যদি উপদেষ্টারা এইভাবে ছাত্রদের একটি অংশ আন্দোলন করছে আর একটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টা, তো এই যে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের প্রতিনিধি সরকারে রয়েছে, তো তারা যদি ক্ষমতায় থাকা অবস্থায় এই ছাত্ররা আরেকটি দল গঠন করে, তখন মনে হবে যে এই দল গঠনের পিছনে ওই 3 ছাত্র উপদেষ্টা রয়েছে বা অন্যান্য উপদেষ্টার এক ধরনের সহযোগিতা বা আশীর্বাদ রয়েছে। তখন তো আসলে আমাদের প্রশ্ন এইরকমভাবে আসবে যে হাসিনার অধীনে আমরা কি বলেছি, যে হাসিনার অধীনে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টার সহযোগিতায় যেহেতু দল গঠিত হয়েছে, সুতরাং তাদের অধীনেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। যে প্রশ্নের জায়গা থেকে কিন্তু বিএনপির মহাসচিব এই কথাগুলো বলছেন যে আগামীতে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তো আমাদের কথা হলো যে আপনারা দল গঠন করেন, কোনো সমস্যা নেই। সেই কথা বলে তিনি আক্রমণের শিকার হয়েছেন। হ্যাঁ, না, তিনি কেন আক্রমণের শিকার হবেন? গণতান্ত্রিক রাষ্ট্রে কি তিনি আর সমালোচনা করতে পারেন না? গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি কি কথা বলতে পারেন না? নির্বাচন মানে কি? নির্বাচন মানে গণতন্ত্র। এখন এই গণতন্ত্রের কথা শুনলে যার কষ্ট লাগে তার ভিতরে আসলে ফেসিবাদ তন্ত্র রয়েছে, তিনি আসলে কর্তৃত্ববাদ মানসিকতা পছন্দ করেন। আমি মনে করি যে ছাত্রদের উচিত হবে একটি দল গঠন করা, তবে এই দল গঠনের আগে এই 3 জন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় নির্বাচনের আগে তারা যদি দল গঠন করতে চায়, নির্বাচন আগে বা পরে যখনই হোক তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ধরেন দলটল গুছিয়ে টুছিয়ে তারপরে আপনি বলছেন নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করতে। এইটা তো আবার যেটি হবে যে তোমার উদ্দেশ্য আসলে রাষ্ট্র সংস্কার না, তোমার উদ্দেশ্য দল গঠন করা, এই জন্যই তুমি মাঝামাঝি সময় এসে পদত্যাগ করছো। আর আপনি যেটা বলছেন যে ছাত্রদের দল, ছাত্রদের মানে কি? ছাত্রদের কোনো রাজনৈতিক দল হয় কেন? একজন ছাত্র তো আজকে ছাত্র কালকে ছাত্র নয়। এক্স্যাক্টলি, আপনি সঠিক বলেছেন। দেখেন, এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, সারা দেশের ছাত্ররা, এই প্ল্যাটফর্মটা আপনার আমার আমাদের সবার। এই যে ছাত্ররা তারা যে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করলো 2018 সালে, তো আমরাই শুরু করেছি, আবার কোটা ফিরে আসলো, এর কারণে আবার তারা রাস্তায় নামলো। তখন কি বিএনপি নেমেছিল, জামাত নেমেছিল, অন্য দল নেমেছিল, আমরা নেমেছিলাম? নামি নাই। কখন? যখন হাসিনা একের পর এক হত্যা যজ্ঞ ঘটাচ্ছে, যখন এক দফার ঘোষণা আসলো বা তার আগে যখন মনে হচ্ছে যে হাসিনার পতনের আন্দোলনটা একটি রাজনীতিকরণ হয়েছে, অর্থাৎ গণহত্যার বিচারের দাবিতে কিন্তু সবাই রাজপথে নেমেছে। ছাত্ররা শুরুতে যে আহ্বান করলো সবাই কিন্তু নামে নাই। সুতরাং এখন ছাত্ররা যেটি বলছে যে 28 অক্টোবর আপনারা ব্যর্থ হয়েছেন, হ্যাঁ আমরা আমাদের নেতৃত্বে, আমরা পরবর্তীতে 5 আগস্ট আমরা সফল হয়েছি, এই যে এইভাবে রাজনৈতিক দলগুলোকে বা নেতৃবৃন্দকে কটাক্ষ করছে, এইগুলো আসলে ছাত্রদের ঠিক না। মিস্টার বাবুল, আপনি শুনছিলেন, আমি একটা প্রশ্ন করতে চাই। কিছুটা রাশেদ ইঙ্গিত করছিলেন যে জামাত এবং বিএনপি মুখোমুখির একটা প্রশ্ন, এটা এই আলোচনাটা আছে। এরকম কি মনে হয় যে বিএনপি এবং বিএনপির আলাজরা কথা বলছে বা বিএনপি এককভাবে বিভিন্ন জায়গায় গিয়ে যখন কথা বলছে, তার উল্টো দিকে একসঙ্গে সমস্বরে অনেকগুলো কণ্ঠস্বর আমরা শুনতে পাই, কিন্তু এই কণ্ঠস্বরগুলো আসলে এক জায়গা থেকেই তৈরি হওয়া? মানে আমি যেটা বোঝাতে চাইছি যে একটি দল, বেশ কয়েকটি ছোট ছোট দল
বেশ কয়েকটি ছোট ছোট নানান পলিটিক্যাল নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং যে কোনো জায়গায় যে কোনো আয়োজনে গিয়ে তারা একসঙ্গে যখন কথা বলছে মনে হচ্ছে যে মানুষ এটাই আসলে চায়, কিন্তু আসলে তারা একই গোত্রের কুমিরের একই বাচ্চা বারবার দেখানো। আপনার কাছে মনে হয় সেটা না, এটা একটা সমস্যা। আপনি যেটা বলেছেন আমার কাছে সেটাই মনে হচ্ছে। আপনি যদি অনলাইনেও দেখেন, মানে আমার কাছে আমি ইদানিং কালে তো সারা দেশ ঘুরছি এবং ঘুরে যখন মানুষদের মানে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলবার সুযোগ হচ্ছে এবং কথা বলতে বিশেষ করে কোনো বিশেষ কোনো আয়োজনে এই প্রবণতাই আমি লক্ষ্য করি। হ্যাঁ, এই প্রবণতা শোনেন, আপনি যদি ফেসবুক অনলাইন দেখে থাকেন বা ইউটিউব যাই বলেন, সামাজিক মাধ্যম, সেখানে দেখবেন নানান ধরনের এক একজনের 20টা 25টা 50টা করে ফেসবুক আইডি তৈরি করা হয়েছে শুধুমাত্র অশ্লীল বাক্যবান আক্রমণ করবার জন্য, প্রফেশনালি, আওয়ামী স্টাইল, হ্যাঁ আওয়ামী স্টাইল, প্রফেশনালিজম, সিআরআই এর স্টাইলে। এবং এরকম ভাবে আপনি একটা সত্য সমালোচনামূলক বক্তব্য যদি দেন, কথা বলেন, আমার ভয় লাগে ইদানিং লিখতে সমালোচনা। আমার ভালো লাগে না, বাট আমি সামাজিক মাধ্যমে এমন সব অশালীন এবং উদ্ভট আক্রমণাত্মক গালাগালি নেতিবাচক কথা, যেটা ওই আপনি যেটা আওয়ামী লীগের ওই একটা গ্রুপ, আবার এদের অনেকে আবার ধর্মের কথা বলে। হ্যাঁ, এরা আবার ধর্মেরও কথা বলে, নানান ধরনের কথা বলে। আমাদের প্রবলেম যেটা হয়েছে, শোনেন, জামাত ইসলাম ঠিক আছে একটা রাজনৈতিক দল, বিএনপির সাথে আমরা তাদের সাথে আন্দোলন করেছি, আওয়ামী লীগ করেছে, আমরা ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই রাজপথে ছিল তাদের মধ্যে একটা সঙ্গত কারণেই আমাদের একটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল। তার মানে এই না যে বিএনপি আর জামাত এক রাজনীতি দল। জামাত টোটালি ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি, তারা আইডিওলজি আলাদা, তাদের কর্মপন্থা আলাদা, তাদের সব কিছু আলাদা। কিন্তু ইদানিং একটা প্রবলেম যেটা দেখছি, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনি দেখেন কত রকমের প্রবলেম। এই যে সার্জিস আলম বলছে যে বাধ্য হয়ে হলে থাকতাম তখন ছাত্রলীগ করতে হইতো, কিন্তু এই কথা আর যেই ছেলেটা ছাত্রদল করতো বা করতো, গণ অধিকার ছাত্র পরিষদ, সেই ছেলেটা তো হলে থেকে আক্রান্ত হয়েছে। আমাদের 400, 450, 500 নেতাকর্মী 14 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছে, ছাত্র সভাপতি সহ, হ্যাঁ, মৃত্যুর মুখে পতিত হয়েছে, এরকম ঘটনা আছে। ওদেরকে ডাকসু ভবনে যেভাবে নিপীড়ন করা হয়েছে, 3 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর একটা বাস্তবতা। তো তারাও তো ছাত্রলীগের ভিতর ঢুকে আরামে আইসে থেকে একটা বাতাস বুঝে সব এসে বলতে পারতো যে আমরা এতদিন ছাত্রদল ছিলাম, এখন আমরা হয়ে গেছি, বৈষম্যবিরোধী ছাত্র হয়ে গেছি, বা শিবির ছিলাম, এখন কে যে শিবিরের মধ্যে ছাত্রলীগ, ছাত্রলীগের মধ্যে শিবির, আবার বৈষম্যের মধ্যে ছাত্রলীগ, মানে একটা হজবরলা একটা বাস্তবতা। যেই ছেলেটা হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে, হল ত্যাগ করেছে, শিক্ষা জীবন ত্যাগ করেছে রাজনীতির জন্য, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাকে আর একে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কি জাস্টিফাই করবেন আপনি বলেন? এই যে ব্যাপার, এর মধ্যে তো একটা অবিশ্বাসও তৈরি হবে। এখন এই যে এখন শিবিরের মধ্যে যে ছাত্রলীগ ঢুকে নাই, এটা আপনি কিভাবে বলবেন? বা বৈষম্য বিরোধী এই যে নেতৃত্ব, তার মধ্যে যে ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, প্রমোটেড নাই, বা শিবির নাই, এটা কোন ধরনের আদর্শ? এটা কি কোনো আদর্শিক ব্যাপার আছে এর মধ্যে? আপনি বলেন। আপনি কৌশল করেন, কৌশলটা আপনার নোংরা কৌশল যদি হয়ে যায়, অবিশ্বাসের জায়গা যদি হয়ে যায়, এটা কিন্তু পরিণাম ভালো হবে না। কারণ ওদের সংগঠনের মধ্যে একবার দেখবেন কেউ না কেউ প্রশ্ন তুলবে, এই তুই তো শিবিরের, এবং অরিজিনাল শিবিরেরটাই বলবে। এটা কিন্তু দীর্ঘমেয়াদে কোনো অনিয়ম দিয়ে, মানে কোনো গোপন কোনো কিছু দিয়ে কিন্তু আপনি প্রকাশ্যভাবে মানুষকে ফেস করতে পারবেন না। এই প্রবলেমটা হয়েছে, এবং আমরা তো দেখছি আচারে আচরণে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে কেউ আমরা শিবিরের একটা ছায়া লক্ষ্য করি কারো কারো মধ্যে, আবার শিবিরের মধ্যে ছাত্রলীগের, এবং অনেকের বাবা মা পারিবারিকভাবে আওয়ামী লীগ করে, এখানে এসে বলে নাকি বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে। এই বয়ান যখন, ন্যারেটিভ যখন আমাদের কাছে আসে না, তখন একটা ধূম্রজালের মতো বাস্তবতা তৈরি হয়। তাহলে আমরা কি কারণে, আমরাও তো তলে তলে আওয়ামী লীগের সাথে মিলেমিশে আমরা তো রাজনীতি করতে পারতাম, আমাদের অনেক ছেলে করতে পারতাম, একটাও না এরকম উদাহরণ। পার্থক্যটা তো নিশ্চয়ই আছে, সেই জায়গাটা থেকে আপনি সম্মান করবেন। আর এই ধরনের গোপনীয় কর্মকাণ্ড, হঠাৎ করে সামনে আসা, নানান রূপে আসা, কুমিরের এক বাচ্চাকে 10 ভাবে দেখানো বারবার, এটাতে অবিশ্বাস তৈরি হয়। সবচেয়ে বড় কথা দেখেন, এই যে যারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র বা জামাত বা শিবিরের কথা বলেন, দেখেন বারবার বিএনপি যে কথা বলছে ঘুরে ফিরে কিন্তু তারা সেদিকে আসে। নির্বাচন নিয়ে প্রথমেও কিন্তু তারা দ্বিমত পোষণ করছে, নির্বাচনের সময় নিয়ে নেয়, আবার কিন্তু জামাতের আবির সেটাই আবার সেই জায়গায় আসছে। আরও অনেকগুলো বিষয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে বিএনপি যেভাবে কথা বলছে তারাও কিন্তু সেইভাবেই আলটিমেটলি তাদেরকে আসতে হচ্ছে। এখন আপনি এই যে নাকি তারা দুই কুলি রক্ষা করতে চাইছে, হতে পারে, এটাও হতে পারে। মহাসচিবের বক্তব্য দেখেন, ভারত এবং ভারতকে বাদ দিয়ে, মানে আমি যেটা বলছি যে মহাসচিব যে বক্তব্য দিয়েছে, এবং যে বক্তব্য দেওয়ার কারণে নাহিদ ইসলাম তার সমালোচনা করে পোস্ট করেছে,
ঠিক একই ধরনের বক্তব্য আবার জামাতের আমির দিয়েছে, পার্থক্য কোনো নাই, সমালোচনা একই বক্তব্য, কিন্তু জামাতের আমিরকে নিয়ে আবার তারা সমালোচনা করেনি। না, আবার ভারত ইন্ডিয়াকে নিয়ে জামাতের আমির প্রথম বক্তব্য দিয়েছে, কিন্তু কোনো টু শব্দ নাই, কেউ তাকে গালাগালিও করে নাই, আক্রমণও করে নাই। কিন্তু মহাসচিব যখন বলল, হ্যাঁ, তখন কিন্তু ভারত নিয়ে বক্তব্য, কৌশলগত সম্পর্কের কথা, তখন কিন্তু তাকে তুলোধুনো করা হইলো এবং অত্যন্ত মানে নোংরাভাবে করা। শুধু জামাতের আমির না, প্রধান উপদেষ্টাও একই ধরনের বক্তব্য হ্যাঁ, দিয়েছে। প্রধান উপদেষ্টা একই ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু আক্রমণের শিকার হচ্ছে বিএনপি মহাসচিব বা বিএনপি। এটাও কিন্তু একটা মানে মানে টার্গেট বা গোল সৃষ্টি করা হয়েছে। এই যে আপনি বিভেদের কথা বললেন, বলা হলো কি জিয়াবাদ, আপনি বলেন কোথায় জিয়াবাদ ছিল, কবে ছিল? বিএনপি তো ক্ষমতায় ছিল, মুজিববাদ আর আপনি জিয়াবাদ বলে দিলেন। এটা আপনাকে তো চিন্তা করতে হবে যে আপনি একটা চেয়ারে আছেন বা একটা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ রাজনীতি করতে চান, করবেন। আপনি যখন ছাত্র ছিলেন যা ইচ্ছা তাই বললেন, পলিটিক্যাল রেটরিক। এই যে মাহফুজ আলম সাহেব, তিনি এখন অ্যাডভাইজার, তিনি কিছুদিন আগে বললেন একরকম যে কি আওয়ামী লীগের বিষয়ে যে এদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, আবার ওইখানে যায় কি কিছু লোক টোক পাইছে হয়তো, ওই যে বললেন জামাত মিলে এটিলে জোশ হয়েছে কিনা আমি জানি না, বললে ফেললেন না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। ওনাকে মনে রাখতে হবে যে উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছেন না অপরাজা বাংলার পাদদেশে, উনি একটা চেয়ারে বসে আছেন। এই চেয়ারে বসলে আপনার বয়স যাই হোক, অভিজ্ঞতা যাই হোক, আপনাকে কিন্তু বুঝে শুনে বলা উচিত, বা নাও যদি বলেন কে আপনাকে বলবার জন্যে কোনো অ্যাডভাইজার বা কোনো আপনার সেই তৈরি করা উচিত। এই যে যারা চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, আমরা বলতে চাই না তারা বাচ্চা, চেয়ারে যেহেতু বয়স কম সেটাও আমরা চিন্তা করতে চাই না, কিন্তু তাদের আচারে আচরণে কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। কথায় বার্তায় চলনে বাচলনে অসংলগ্নতা এবং অপরিপক্কতা প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। সেই জন্যই মানুষ বলে যে একটা রাজনীতি শিখতে একটা মানুষের একটা জীবন লাগে। আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হতে চান, কখন কোথায় কি বলতে হবে, কি আচরণ করতে হবে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার, এই যে যেই প্রসঙ্গে এরা বললো আমাদের রাশেদ, আপনি রাজনীতি করবেন, এই ধরনের ধূম্রজাল প্রথম থেকে আমরা চিন্তা করছি, কেউ কেউ আমাদেরকে বলছে, আমরা বিশ্বাস করিনি। আপনি এই যে ছাত্র আন্দোলন আপনি বলছেন, আপনি এটা করেছেন ওটা করেছেন, আপনার কথাই হয়েছে, সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমে আসছে, এখন আপনি ডাক দেন কয়জন আসবে? আপনি চিন্তা করেন 52, 62 আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে 66, 69, 71 মুক্তিযুদ্ধ ছাত্রদের ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন হচ্ছে 90, সমস্ত আন্দোলন পরিবর্তন ছাত্র দ্বারা নেতৃত্ব দিয়েছে। কোন ছাত্ররা কবে বলেছে যে আমার ওই চেয়ারে বসতে হবে? যে কোন ছাত্ররা কবে বলেছে দেশ এইভাবে চলতে হবে? যে কোন ছাত্ররা কবে বলেছে? রাশেদরা যখন 2018 সালে আন্দোলন করেছে এবং সফল হয়েছে তারা, হ্যাঁ না হয়েছে, তারা কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছে? যেতে যাইছে যে আমাদের ওই চেয়ার লাগবে, দেশ এইভাবে চলতে হবে, বিএনপি এইভাবে চলবা, ঠিক রাস্তায় চলবা, অমুক করবা। আরে বাবা, তুমি এগুলো বলবার কে, এই নসিহত দেবার কে? হ্যাঁ, এটা ঠিক যে গণতান্ত্রিক শক্তি বলেন, রাজনৈতিক শক্তি বলেন, ব্যত্যয় হয়, ভুলও হতে পারে, আমাদের অনেক অর্জনও তো আছে রাজনৈতিক দলের। শুধু ভুলটা আপনি দেখলে হবে না, আপনি তাহলে তো টোটাল রাজনীতিই বাদ দেন। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে আমরা যুগ চলি, রাজনীতিবিদদের ভুল হয়েছে, আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা কেড়ে বেরোয় না। গণতন্ত্রের প্র্যাকটিসটা কি? গণতন্ত্রের প্র্যাকটিস দীর্ঘদিনের পরিচয় কি, প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা পরিশীলিত হয়। আমরা তো এই যে বিএনপি যে 31 দফা বলেছে, বিএনপি কি 2001 সালে 31 দফা বলেছিল রাষ্ট্র? বলেনি, তখন এই প্রেক্ষাপট তৈরি হয়নি, 90 সালেও বলেনি, এইবার আমরা বলেছি। এবং এটা আমাদের ম্যাক্সিমাম বিষয় এটা এই হয়ে মানে পরিশীলিত অবস্থায় মানুষের মধ্যে যেটা যাচ্ছে, আমরা নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা এটা বলবো। সেই জন্য আপনি যদি বিএনপিকেও 91-এর বিএনপিকে মনে করেন, বা দেশটাকেও যদি 91, 2001-এর, 2008-এর মনে করেন, এই চিন্তা করা কিন্তু আপনার বাতুলতা। আপনি একটা জিনিস আমি বারবার বলি, আপনি একটা জিনিস শুধু করে দেন। হ্যাঁ, আপনি এই যে যত গল্প বজ্র অটনি ফসকায় গেল, যত কিছু আপনি আমার দুধ আর মধুর নহরে আপনি ভাষায় দিবেন, আপনি যেই গল্প বলছেন, এটা তো প্র্যাগমেটিক কোনো কথা হলো না, এটা তো বাস্তবসম্মত কোনো কথা হলো। এখন চেয়ারে বসে তারা বুঝতেছেন, আমি নিশ্চয়ই এরকমও হতে পারে, দেখবেন কিছুদিন পরে কবে যে সারি জামায় কাইন দেওয়া একটা অবস্থা, ভাই তোমাদের রাজনীতি, তোমাদের সরকার তোমরাই চালাও, এটাও কিন্তু হইতে পারে। সেই জন্য আমি বলি যে প্র্যাগমেটিক হন, প্র্যাকটিক্যাল হন। আপনি শুধু বলার জন্য বাংলাদেশকে একেবারে দুধে ধোয়া সূর্য পাতা আপনি বানিয়ে দিবেন, এটা আপনি পারবেন না, এটা অসম্ভব বাস্তবতা। দেশটা দীর্ঘদিনের একটা কালচার, সেটাকে ধাপে 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 একদিনে যদি পরিবর্তন করে দিতে পারতাম সুইচ দিয়ে, তাহলে সেটা ভালো হতো, সেটা ভালো হতো। আপনি একটা কাজ আপনি করার দরকার, আপনার সবচাইতে প্রয়োজন যে আপনি একটা নির্বাচনের পথ তৈরি করেন। যেই নির্বাচন 91 সালে হয়েছিল, যেই নির্বাচন 96 সালে হয়েছিল, যেই নির্বাচন 2001 সালে মানুষ যেটা গ্রহণ করেছিল, 3 মাসে করেছিল তাসরি শাহাবুদ্দিন, এ যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। আমি বলিনি 3 মাসে করবেন আপনি, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটাও বলিনি। আপনি নির্বাচনের পথটা মসৃণ করে দেন, এইবার হবে, আগামী বছর হবে, সেখানে কি কি বাধা আছে সেগুলো সর্ট আউট করেন, করে ওই বাধাগুলো যাতে না আসতে পারে, সেই পথগুলো আপনি তৈরি করে দেখবেন দেশের সমস্যার এই সংস্কার যাই বলেন 70 ভাগ 60 ভাগ এমনিতেই হয়ে যাবে, বাকিটা আপনার প্র্যাকটিসের মধ্য দিয়ে হবে। রাশেদ খান,
আপনি আপনি বলবেন এবং সরকারের কার্যক্রম নিয়ে হয়তো আপনি আরও, যেহেতু এর আগেও আপনি অনেকবার বলেছেন, লক্ষ্য ভালো অবজারভেশন আমি আপনার বলবো। আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, অন্যান্য কথা বলবার মাঝখানে যদি আপনি এই উত্তরটা দেন। আপনি কি মনে করেন এই সরকার বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? ধন্যবাদ। আমি স্ট্রেইট মনে করি, কোশ্চেন আর কি। হ্যাঁ, আমি এটা দিয়েই শুরু করি। দেখেন, এই সরকার, বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আসলে সবার আশা, বিশ্বাস, ভরসার জায়গাটা আছে। বিশেষ করে তিনি সর্বশেষ যে জাতীয় সংলাপের আয়োজন করেছেন, সেখানে তিনি শুরুতে বক্তব্য রেখেছেন এবং আমি, আমাদের দলের পক্ষ থেকে আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর, আমরা দুজন ছিলাম। তো সেখানে তিনি শুরুতেই বক্তব্য প্রদান করলেন এইভাবে যে, কয়েকজন ছাত্র আমার কাছে আসলো, তারা এসে আমাকে বলল যে স্যার, আপনাকে শহীদ মিনারে যেতে হবে এবং আপনাকে এটা পাঠ করতে হবে। তো তখন আমি বললাম এটা কি? তারা বলল যে এটা ঘোষণাপত্র স্বাধীন, মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বা এই জুলাই বিপ্লবের। তো আমি বললাম যে ঠিক আছে, এটা তো খুব ভালো, কিন্তু এইটা সমস্ত রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা না করে আমি এটা পাঠ করতে পারবো না, আমি শহীদ মিনারে যাব না। তো এই জায়গা থেকে আসলে তার প্রতি আমার একটি আস্থা, বিশ্বাসের জায়গাটা বেড়েছে যে অন্য উপদেষ্টারা যাই বলুক, যাই করুক না কেন, অন্তত তিনি তার ইমেজের দিকে এবং আন্তর্জাতিক যে খ্যাতি, সেটার দিকে তাকিয়ে হলেও তিনি কোনো ভুল পথে পাড়ি জমাবেন না। সেই জায়গায় আমি মনে করি যে অবশ্যই তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অন্যান্য উপদেষ্টারা যদি তাকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে তিনি ব্যর্থ হতেও পারেন। তবে আমি এখনো পর্যন্ত আশাবাদী যে তিনি পারবেন ইনশাআল্লাহ। আর যদি ব্যর্থ হয়, তখন তো আমরা নিজেরাই সেই সময়ই আসলে বলে দিবে। আমি আরেকটি বিষয়ে কথা বলি। দেখেন, এই মুহূর্তে আসলে রাজনীতিতে আসলে ১/১১ বিষয়টি খুব আলোচনায় রয়েছে। বিশেষ করে এই বিষয়টি নিয়ে আমি অনেক আগে কথা বলেছি যে যখন এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হবে, তখন মাস্ট ১/১১ আসবে। কারণ কি? কারণ একটি নির্বাচন দেওয়ার সুযোগ থাকবে না বা প্রেক্ষাপট থাকবে না। তখন তো সেনাবাহিনী চাক বা না চাক, বাধ্য হয়ে তারা ক্ষমতা টেক ওভার করবে, অতীতে যেমন করেছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য দেশে এটি হয়েছে। অর্থাৎ তখন একটি ১/১১ মাস্ট আসবে। কিন্তু আপনার নাহিদ ইসলাম যে ১/১১ কথাটা বলেছে যে বিএনপি ১/১১ ডেকে আনতে চাই, দেখেন এর উত্তর আবার নাহিদ ইসলামের আরেকজন বন্ধু, ছাত্র উপদেষ্টা, তিনি আবার দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই উত্তর আবার বিএনপির মহাসচিবের দেওয়া লাগেনি। মাহফুজ আলম চাঁদপুরে গিয়ে বলেছেন যে বাংলাদেশে বর্তমানে ১/১১ কোনো কারণ নাই বা প্রেক্ষিত নাই, এই কথা তিনি নিজে বলেছেন। অর্থাৎ ১/১১ যে আর আসতেছে না, এটা কিন্তু নাহিদের জবাব আবার মাহফুজ আলম দিয়েছে। তো এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। আবার আসিফ নজরুল স্যার আবার একই কথা বলেছেন যে আমি বিএনপির সাথে কথা বলেছি, আসলে তাদের ১/১১ ঘটানোর কোনো চিন্তা নাই। দেখেন, আমরাও তো আসলে যেহেতু বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, সরকারের উপদেষ্টারা বলেন বা অন্যান্য রাষ্ট্রীয় যন্ত্র, যেহেতু রাজনীতি করি, সবার সাথে তো কমিউনিকেশন, যোগাযোগ আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আসলে এই মুহূর্তে বাংলাদেশে আর সেই সেনাবাহিনী আগের মতন সেই কালিমা গায়ে লাগাবে, আমার কাছে মনে হয়েছে। কারণ এই অভ্যুত্থানে সেনাপ্রধানের ব্যাপক ভূমিকা আছে, সেনাবাহিনীর ভূমিকা আছে। হ্যাঁ, এটিও মানতে হবে যে সেনাবাহিনীর একটি অংশ কিন্তু হাসিনাকে সবসময় সাপোর্ট করেছে। এরা এখনও করছে, এরা ভবিষ্যতেও করবে। এরা নানান ধরনের ষড়যন্ত্র ঘটানোর চেষ্টা করবে। যে কারণে প্রধান উপদেষ্টাকে একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটি কি? যে একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। দেখেন, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। ইতিমধ্যে সেনাপ্রধানের কাছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত যারা, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে প্রস্তাব দিয়েছে। তো আমাদের সরকারের হাতে একটি সুযোগ এসেছে যে সেনাবাহিনীকে আপনার যে বিতর্কিত তারা 2018 সালে হয়েছিল, পরবর্তীতে হয়েছে হাসিনা তাদেরকে বিতর্কিত করেছে, যদিও অভ্যুত্থানের কারণে সেই বিতর্ক অনেকটা ঘুষে গেছে, তারপরেও একটি সংস্কার যখন হয়ে যাবে, তখন কিন্তু সেনাবাহিনী একটি দেশপ্রেমিক বাহিনী হিসেবে কিন্তু আগে যেভাবে ছিল এখনও থাকবে। তো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা যদি এই কাজটি করেন, খুব ভালো হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে আসলে এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি ভেঙে চলে খান খান হয়ে গেছে। সেটির কারণ, অন্যতম কারণ হলো যে কিছু কিছু উপদেষ্টার রাজনীতি, নতুন রাজনীতি বা নতুন দল আসুক, এই বিষয়ে মনোভাব বা তাদের খায়েশ। কারণ আমরা দেখেছি উপদেষ্টাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে পুরাতন দলগুলো কিছু করতে পারে না, এগুলো বাদ, আর নতুন কিছু দরকার। তারা কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে
যে পুরাতন যে দলগুলো তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তাদের ভিতরে সন্দেহ তৈরি করেছে, বিশেষ করে বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, বাট কিছু কিছু দল আবার এই বক্তব্য ভালোভাবেও নিয়েছে, এটাই সত্য। এবার কিছু দল আবার দুদিকেই খেলছে। হ্যাঁ, দুদিকেই খেলছে। তো এই জায়গা থেকে এখন আসলে এই সরকারের সেই নিরপেক্ষতার জায়গাটা নিজেদের প্রমাণ করতে হবে যে আসলে আমরা দল গঠনের আগেও নাই, পিছেও নাই, আমাদের আশীর্বাদও নাই, আমরা এই বিষয়ে জানি না। তো এই ক্লিয়ারেন্স কে দেবে? এটি আসলে এখন ওই রেজওয়ানা আপা বললে হবে না, আসিফ নজরুল স্যার বললে হবে না, নাহিদ ইসলাম বললে হবে না, কেউ বললে হবে না। এখন আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে এই সরকারের কোনো একজন উপদেষ্টার সহযোগিতায় কোনো ধরনের দল গঠিত হবে না। এই কথা যদি প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে না বলেন, তাহলে বিএনপির মহাসচিবের যে সংশয়, জামাতের আমিরের যে সংশয়, আমাদের যে সংশয়, এটা কিন্তু মানে সত্যই মনে হবে। বাট রাশেদ, 5.5 মাসে বা প্রায় 6 মাসের কাছাকাছি সময় পানি যতটা ঘোলা হয়েছে, তাতে কি মনে হয় যে আপনি যথার্থ বলেছেন যে প্রধান উপদেষ্টার আন্তরিকতা নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু উনি কোথাও কোথাও ছাত্রদের চাপের মুখে অনড়ও ছিলেন, যে কারণে অনেক কিছুই করা যায়নি। কিন্তু একথা তো ঠিক যে শুধুমাত্র প্রধান উপদেষ্টার একার ইচ্ছা অনিচ্ছার উপরে সব কিছু নির্ভর করবে না, এবং বা তিনি যেটা চান সেটা করতে গেলে এই পারিষদবর্গ দিয়ে তিনি করতে পারবেন কিনা, এই প্রশ্ন কেউ কেউ তুলতে পারে। কেননা তাদের ক্রিয়াকর্ম আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এবং প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করবে। এরকম পরিস্থিতিতে মনে হয় কি না যে পুরো এই বোর্ড, অ্যাডভাইজারি বোর্ড, কাউকে রেখে কাউকে বাদ দিয়ে মানে রিশাফল করার দরকার আছে? দেখেন, আমাদের জায়গা থেকে আমরা শুরুতে বলি জাতীয় সরকার ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। প্রথম যে জাতীয় সংলাপ হয়, যেহেতু শুরুতে আমাদের জাতীয় সরকার বা যেমনটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের প্রশ্ন থাকতে পারে। জি, আমি সেখানে আসব। তো প্রথম যে জাতীয় সংলাপ প্রধান উপদেষ্টা আয়োজন করেন, সেখানে আমাদের দলের পক্ষ থেকে একমাত্র দল হিসেবে আমরা বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি জাতীয় সরকার গঠন না করেন, সবার অংশীদারিত্বের সরকার, যেখানে সবাই মনে করবে যে এই সরকারটা আমার, সবাই সরকারকে ওন করবে, অন্যথায় আসলে সবার সহযোগিতা নিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। কিছুদিন পরে কিন্তু কামড়াকামড়ি, মারামারি, গ্যাঞ্জাম, বিভেদ, বিচ্ছেদ শুরু হবে। তো আমাদের কথা শুনে একজন উপদেষ্টা বললেন যে এই প্রসঙ্গে আজকে আলোচনা হচ্ছে না, আপনারা থামেন। এই যে আমাদেরকে থামিয়ে দিল, ঠিক আছে, আমরা থেমে গেলাম। এরপরে এখন আমরা দেখছি যে আসলে তারা ব্যর্থ হচ্ছে, যে কারণে আমরা আমাদের কর্মসূচি থেকে, আমরা আমাদের দলীয় মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমাদের দাবি হবে উপদেষ্টা পরিষদ সংস্কার করা, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। এবং এই বিষয়ে ইতিমধ্যে আপনি দেখবেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছি, ক্যাম্পেইনিং করছি, আমরা আমাদের পলিটিক্যাল মুভমেন্ট থেকে কথা বলছি, প্রেস কনফারেন্স থেকে বলছি, আন্দোলন থেকে বলছি। আমরা যেটি মনে করি যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে আসলে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভবপর হয়নি। তার মানে কি? তার মানে তিনি জাতির কাছে এই মেসেজ দিয়েছেন যে এই উপদেষ্টা পরিষদ একটি অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদ, অর্থাৎ আগামীতে ব্যর্থ হওয়ার একটি সম্ভাবনা তিনি দেখছেন, যে কারণে আগে থেকেই তিনি এই দায়টা আসলে অন্যদের উপর যার যে ভুল আছে দিয়ে দিয়েছেন বা বলে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই উপদেষ্টা পরিষদ রেখে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর নয়। দেখেন ইতিমধ্যে কি হয়েছে, এই সরকারের ব্যর্থতা দেখেন যে শেখ পরিবারের যারা, তাদেরকে গ্রেপ্তার করছে না, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে না, পুলিশের, র্যাবের, বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেনি। এছাড়া আওয়ামী লীগের প্রশ্নে যে আওয়ামী লীগ বিচারের পূর্বে ইলেকশন করতে পারবে কি পারবে না, যদিও মাহফুজ আলম বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না, কিন্তু কথা হলো ইতিমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে আওয়ামী লীগ ইলেকশনে যেতে পারবে। অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে অন্তত এটি করতে পারতো যে বিচারের পূর্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো এবং একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো, বিচারের পরে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। সেটা কিন্তু করছে না। জি, কার বিচার? যারা আওয়ামী লীগের যারা হত্যা চালিয়েছে সেটা তো তাদের বিচার, একটা তাদের বিচার, ইন্ডিভিজুয়ালদের বিচার আর দলের বিচারের সম্পূর্ণ আলাদা। দলটা কি? দলটা একটি ব্যানার, যে ব্যানারটিকে আপনার কেন্দ্র করে আপনার আওয়ামী লীগ সংগঠিত হয়েছে, সেই ব্যানার, তাহলে ওই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনার চিহ্নিত করতে হবে, অভিযুক্ত করতে হবে, অভিযোগ প্রমাণ করতে হবে সংগঠনকে। ওই সংগঠনটির পরিচালিত হয় ব্যক্তিদের মাধ্যমে, তাহলে ওই ব্যক্তিরা যদি সন্ত্রাসী হয়, অপরাধী হয়, যতই হোক, হ্যাঁ, আপনি এই মানে হত্যাকাণ্ডের সঙ্গে
1000, 2000, 5000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ আওয়ামী লীগ সমর্থক কর্মীকে ইয়ে করতে পারবেন, কিন্তু তাদের তো সাপোর্ট বেজ আরো বেশি। আপনি তো সবাইকে একই অপরাধে অপরাধী করতে পারবেন না। মনে করেন যে একজন নিরীহ নিরপরাধ কর্মী, সে তো ওই সংগঠনের ডিসিশন মেকার না। এখন ওই সংগঠনের আপনি অভিযুক্ত করতে পারেন না, তার স্বাধীনতা আপনি খর্ব করতে পারেন না, তার স্বাধীনতা, তার রাজনৈতিক মত, তার রাজনৈতিক বিশ্বাস, তার চর্চা, সেটাকে তো আপনি আটকাতে পারেন না। আমরা কিন্তু এটাই বলছি যে আওয়ামী লীগের নিরীহ এবং নিরপরাধ সমর্থক কর্মী নেতা, তাদের বিষয়ে আমাদেরকে যথেষ্ট সহনশীল হতে হবে। কিন্তু যারা আওয়ামী লীগের অপরাধী অন্যায় করেছে জেলা, উপজেলা, ওয়ার্ড, পাড়া, মহল্লায়, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদেরকে আপনি বিচার করেন, কিন্তু তাদেরকে কিন্তু বিচার করবে কি করবে না, এই সরকার গণহত্যার বিচার আসলে কতটুকু করতে পারবে সেটি নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো আমি সেটাই বলছি যে এখনো পর্যন্ত দ্রব্যমূল্যর দাম না কমিয়ে আমরা দেখলাম যে উল্টো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। সরকার আসলে সঠিকভাবে দেশটা পরিচালনা করতে পারছে না। তো সেই জায়গায় এই ধরনের সরকার সাধারণত ব্যর্থতার দিকেই যায়। তো এই জায়গায় আসলে আমার যেটি মনে হয় যে আপনি যেটি বললেন যে সরকার রাষ্ট্র সংস্কার করতে চাইলে উপদেষ্টা পরিষদের সংস্কার, আমার মনে হয় প্রধান উপদেষ্টা যেহেতু প্রায় 5.5 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে, তাদের সফলতা খুব কম, সেই জায়গায় এই উপদেষ্টা পরিষদ সংস্কার করা বা তাদের পুনর্গঠন করলেই বরং এই সরকারটা ভালোভাবে ন্যূনতম রাষ্ট্র সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারে, অন্যথায় তারা ব্যর্থ হতে পারে। মিস্টার শহীদ ইসলাম বাবুল, এই যে কি বলে ধর্মেও আছি, জিরাফেও আছি, যেটা বললো আপনি যেটা বললেন যে ব্যর্থ হওয়ার সুযোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা বা তারা নির্বাচন করতে পারবে না, আমি প্রফেসর ইউনূসের উপর এখনও আস্থা রাখি। কারণ আমার মনে হয় নাই বা কোনো রাজনৈতিক দল ওইভাবে বলে না যে তার ব্যাড ইন্টেনশন আছে। হ্যাঁ, কারো কারো থাকতে পারে উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ টোপ, হ্যাঁ এটা তো সত্য। বয়স, অভিজ্ঞতা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমার তার তরুণ বয়সে 20 বছর বয়সের আমার চিন্তা ভাবনা, চেতনা, লোভ, আকাঙ্ক্ষা, বয়স কম থাকতে তো লোভ কম থাকার কথা। হ্যাঁ না, লোভ না, আকাঙ্ক্ষা, ওই যে বলে না যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্পর্কে বাঘের যে দশা হয়, তা আমাদের দেশে ক্ষমতাও তাই। একবার ক্ষমতার স্বাদ যারায় আপনি খালি রাজনৈতিক নেতৃত্বে দুষবেন সেটা না, আমি তো আপনাকেও সন্দেহ করতে পারি যে আপনি আমাকে এটা বলছেন, ওটা বলছেন, সংস্কার দেখাচ্ছেন, উন্নয়ন করবেন, এইটা করবেন, ওইটা করবেন, এটা করে আপনি ক্ষমতাটাকে আপনি এনজয় করছেন, এটাকে আরও প্রলম্বিত করতে চান, এই বক্তব্য তো আসতে পারে। দেখেন এই যে বক্তব্য, আমি এই যে বৈষম্য বিরোধীদের কথা যদি বলি, তাদের কর্মকাণ্ড মানে কি বলে, মানে কর্মকাণ্ডের মধ্যে একটা ধূম্রজাল আছে বা সবিরোধিতাও আছে ক্ষেত্র বিশেষে। দেখেন সরকারে আছে, আবার তারা সরকারের সমালোচনাও করছে, সরকারের কমান্ড যে তারা ফলো করছে তাও না। আমার ধারণা সরকারের মধ্যে এই রাশিদ যেটা বলেছে, সরকারের মধ্যে এই একটা বৈপরীত্য বা একটা কমান্ড না মানা বা প্রধান উপদেষ্টার ইচ্ছামতো সরকার পরিচালনা হচ্ছে, সেটাও আমি মনে করছি না। এটা কিন্তু একটা আতঙ্কের ব্যাপার, আশঙ্কার ব্যাপার। আপনি যেটা বলছেন বিএনপি মহাসচিব আবার নতুন করে একটা সরকারের প্রয়োজন হতে পারে নির্বাচনের জন্য, সেটা হোক, সেটা আমরা চাই না। কিন্তু যারা যেখানে আছে এদেরকে বর্তমান বুঝতে হবে, অতীত বুঝতে হবে, ভবিষ্যতে বুঝতে হবে। হ্যাঁ, আপনি আপনার কতটুকু ক্ষতি করছেন আপনি চিন্তা করে দেখেন। আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র হিসেবে নেতৃত্ব দিয়েছেন, তখন আপনি হাসিনার কি নিজেদের বৈষম্য বিরোধী কি কোটার বিরুদ্ধে যখন কথা বলছেন, আপনি কতজন মানুষকে পেয়েছেন? 9 দফার কোথায় আপনার হাসিনা পতনের কথা আপনি 3 জুলাই এসে যখন বলছেন, তখন কিন্তু মানুষ হাসিনা পতনের কথা যখন বলেছেন, এবং কেউ আপনারা কিন্তু আপনি চিন্তা করেন এই আন্দোলনটা জুলাইয়ের 15 তারিখে যদি শেখ হাসিনা এই কোটাটা মেনে নিত, তাহলে কি হতো এই আন্দোলন? যদি হাসিনা কোটার আন্দোলন, কোটার দাবিটা মেনে নিত, তাহলে কি এই 5ই আগস্ট বাংলাদেশে আসতো তো না। কিন্তু তারা কিন্তু ঘরে ফিরে চলে যেত, আমরা কিন্তু এই আন্দোলনে থেকে যেতাম, 1 দফার আন্দোলনে, হাসিনার বিরোধী আন্দোলনে। আপনার সাথে আমার পার্থক্য ওইটাই। ওই যে যদি লেগে যায় না, আপনারটা হয়তো লেগে গেছে, এবং এক পর্যায়ে মানুষ তার ক্ষোভ থেকে, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, মানে নিপীড়নের কারণে, জুলুমের কারণে বা সীমাহীন একটা বাস্তবতার কারণে মানুষ নেমে গেছে, এবং তার সামনে আপনি ছিলেন। আমরা সেটা কখনোই অস্বীকার করিনি। কিন্তু আপনি যখন রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আমার অবদানকে খাটো করে দেখবেন, আমাদের তো যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আমাদের তো একটা দুর্বিষহ অবস্থান যে আমার ডানে থেকে আমার এক ভাই হয়তো নাই, হ্যাঁ তার পরিবারের দিকে আমি তাকাতে পারি না, এইগুলোকে যখন আপনি তাচ্ছিল্য করবেন আর আপনি জাতীয় ঐক্যের কথা বলবেন, আপনি একা পারবেন না, এই সরকারের পক্ষেও সম্ভব না যদি রাজনৈতিক শক্তি তার পেছন থেকে সমর্থন নিয়ে যায়। এমনিতেই ফ্যাসিবাদী একটা শক্তি আছে, কিন্তু রাজনৈতিক শক্তি যদি এই সরকারের পেছন থেকে সমর্থন প্রত্যাহার করে, আমি মনে করি না এই সরকার মানে 24 ঘন্টাও টিকতে পারবে। সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশে রয়েছে। সেই জন্যে রাজনৈতিক শক্তি বা বৈষম্য বিরোধী ছাত্র বা সরকার,
এর মধ্যে একটা জাতীয় ঐক্যের যে বাস্তবতা তৈরি হয়েছিল সেই বাস্তবতা এখন না। এটা তৈরি করতে হলে এই যে মানে দায়িত্বজ্ঞানহীন আক্রমণাত্মক কথাবার্তা, এগুলো আমার মনে হয় যত পরিহার করবেন ততই দেশের জন্য ভালো, আপনাদের জন্যও ভালো। যারা আপনারা সরকারে আছেন বা আপনারা বৈষম্য বিরোধী আছেন, যারা মনে করছেন আপনারা মানে দেশ স্বাধীন করে দিয়েছেন, আরও দিবেন, মানে স্বাধীন মানে কি বাংলাদেশকে একেবারে মানে ছবির দেশে পরিণত করে দেবেন, এটা 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 আপনি পারবেন না। হ্যাঁ, এটা রাজনৈতিক শক্তি করবে ইনশাল্লাহ, এবং সেটা ধাপে ধাপে হবে। এবং খুব এইবারে নির্বাচনের পরে আমি মনে করি না বাংলাদেশে আর ফ্যাসিবাদী কোনো শক্তি, যদি ইতিহাস থাকে, যদি মানুষ থাকে, ফ্যাসিবাদী কোনো শক্তি, ইভেন বিএনপির মতো রাজনৈতিক দল, আমি মনে করি যে বিএনপি নিজেকে বদলাই ফেলছে। আমাদেরও হয়তো সব ভালো করেছে সবসময়, সেটা না, পরিস্থিতি, সময় এবং বাস্তবতা আমরাও দেখেছি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি, হ্যাঁ তার মধ্যেও ত্রুটি আছে, কিন্তু দল হিসেবে কোনো অন্যায়কে, কোনো নীতিহীনতাকে বা আগামী ভোটের বাস্তবতাকে বিএনপি অস্বীকার করার মতো বাস্তবতা বিএনপি নাই। বিএনপি টপ টু বটম সেই চিন্তায় আছে, তার মধ্যেও কিছু ব্যর্থ আছে, কিন্তু দল হিসেবে আমরা কোনো অন্যায়কে প্রোটেকশন দিচ্ছি এরকম আপনি বলতে পারবেন না। রাশেদ খান, সো আপনি কি অনুমান করছেন যে এই যে সংস্কার প্রক্রিয়া, সংস্কার কমিশনগুলোর কিছু রিপোর্ট পাওয়া গেল, সেগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বাকিগুলোর অপেক্ষায়, এবং নির্বাচন না সংস্কার, কোনটা আগে, কতটুকু সংস্কার, কতটুকু নির্বাচনের পথে হাঁটা, কোনো লক্ষণ দেখা যাচ্ছে কোনো কিছুর, কোনো সুস্পষ্ট ধারণা, বা সরকার কি করবে, আপনারা কতটা চাপ প্রয়োগ করে আদায় করতে পারবেন, বা আদৌ চাপ প্রয়োগ ছাড়াই সেটা স্বাভাবিক আপনার ভাষায় যে সংলাপ আপনাদের মধ্যকার, সেই সংলাপের মধ্য দিয়ে হবে ওই ক্ষমতায় পৌঁছানো যাবে? দেখেন, এই সরকারের উচিত ছিল একটি রোডম্যাপ প্রকাশ করা। রোডম্যাপ প্রকাশ করলে যেটি হতো যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা তারা ভালোভাবে পেত, শুরুতে কিন্তু পাচ্ছিল। কিন্তু যখন সরকার সবাইকে অন্ধকারে রেখে রাষ্ট্র সংস্কার করতে চায় এবং তাদের মেয়াদ স্পষ্ট করে না, আনলিমিটেড, এবং তাদের পরিকল্পনা, প্ল্যানটা স্পষ্ট করে না, তখন স্বাভাবিকভাবে কিন্তু কখনো ১/১১ প্রসঙ্গ আসে, কখনো কিংস পার্টির প্রসঙ্গ আসে, কখনো সন্দেহ সংশয় বাড়ে, মানে এই ধরনের নানান জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি যে আপনারা একটি রোড ম্যাপ প্রকাশ করেন। মনে করেন যে আপনি ১.৫ বছর থাকবেন বা ২ বছর থাকবেন বা ১ বছর থাকবেন। এখন আপনি স্পষ্ট করেন যে আমাদের ১.৫ বছরের কাজের প্ল্যান এইগুলো, আমরা ১.৫ বছরের ভিতরে এটা শেষ করে আমরা ২০২৫ সালের ডিসেম্বরের অমুক তারিখে, ৩০ ডিসেম্বর আমরা ইলেকশনটা দিব। তখন যেটি হবে যে বিএনপি এটা নিয়ে আর কথা বলতে পারবে না, বিএনপিতে একটি মেসেজ পেয়ে গেল। তখন বিএনপির নেতাকর্মীরা কী করবে, ওই ডেটকে টার্গেট করে ইলেকশনের প্রস্তুতি নেওয়ার জন্য সারা দেশে তারা কাজ শুরু করে দিল। তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা তো এখন অনেকটা দ্বিধান্বিত, ছন্ন বিচ্ছিন্ন যে কী হয় আগামীতে। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ বলেন, জামাত ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, আমি মনে করি প্রত্যেকটা দলের নেতাকর্মীরা এখনো পর্যন্ত জানে না সামনে কি হতে যাচ্ছে। সবার ভিতরে একটি আপনার সন্দেহ, সংশয়, অনিশ্চিত ভবিষ্যৎ এগুলো আছে। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে এখনও আহ্বান জানাবো যে আপনাদের অবস্থানটা ক্লিয়ার করেন, আপনারা রোডম্যাপ দেন। রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কারও চলবে এবং নির্বাচনের প্রস্তুতিও চলবে। প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে সেটি বলেছিলেন, কিন্তু বলার মধ্যেই তিনি সে আবদ্ধ থাকলেন, তার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। তো এর পিছনে আসলে কি কারণ আছে, কারা প্রধান উপদেষ্টাকে টেনে ধরছে? অনেক সময় হয় না যে একটা জায়গায় উঠতে যাচ্ছে, পাঞ্জাবির পিছন থেকে টেনে ধরছে, এই উঠোনা সমস্যা আছে। তো আমার মনে হয় যে কেউ না কেউ হয়তো বা কোনো একটি গোষ্ঠী বা চক্র প্রধান উপদেষ্টাকে, যেটি হাসিনার সবাই বলা হতো যে আপাকে সবাই বিভ্রান্ত করছে, তা আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে আসলে বিভ্রান্ত করছে। কারণ কি? কারণ দেখেন, তিনি বাংলাদেশের রাজনীতিটা আসলে বোঝেন না। কারণ কি? তিনি কখনো রাজনীতি করেননি। বাংলাদেশের রাজনীতির মধ্যে এত মারপ্যাচ রয়েছে যে তিনি হয়তো বুঝেন না। তো যারা কিছুটা রাজনীতি বোঝে এরা হয়তো এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে বা রাজনীতি বোঝে না বা বেশি বুদ্ধিজীবী বা টিএসসির বুদ্ধিজীবী বলে একটা কথা আছে, বা আপনার প্রগতিশীল বুদ্ধিজীবী নানান নামে আখ্যায়িত করে, তাদের কেউ কেউ আমার মনে হয় যে প্রধান উপদেষ্টাকে নানান ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্ত করছে। এই জন্য তিনিও এখনও পর্যন্ত আসলে অবস্থানটা ক্লিয়ার করেননি বা রোডম্যাপ প্রকাশ করেননি। আমার মনে হয় সরকারের উচিত হবে, যেহেতু সংস্কার কমিশনগুলো ইতিমধ্যে তারা অনেকগুলো প্রতিবেদন দিয়ে দিয়েছে, আরও হয়তো যারা দেওয়ার দরকার খুব দ্রুত সময়ের মধ্যে, এই মাসের মধ্যে বা ফেব্রুয়ারির মাঝামাঝি দিয়ে দিবে। আমার মনে হয় এরপরেই একটি রোডম্যাপ প্রকাশ করা, কারণ রোডম্যাপ প্রকাশ না করলে এই যে টালমাটাল অবস্থা, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বক্তব্য, তাদের প্রেশার, এগুলো আপনি বন্ধ করতে পারবেন না। এখন দলগুলো যতক্ষণ না পর্যন্ত রোডম্যাপ এই সরকার প্রকাশ করছে, তাদেরকে আসলে কোনোভাবেই আসলে থামানো সম্ভবপর নয় এবং তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করাও আসলে কঠিন। তো আমরা মনে করি প্রধান উপদেষ্টা তিনি যদি এই বিচক্ষণতার পরিচয় দেন,
তার জন্য ভালো হবে। তিনি আমি মনে করি যে এই বয়সে এসে তিনি যদিও 2007 সালে একটি দল গঠন করতে চেয়েছিলেন, ওই সময় তিনি মানে সফল হতে পারেননি, ব্যর্থ হয়েছেন আমি সেটা বলবো না। প্রক্রিয়ার মধ্যে 27 দিন ছিলেন, 27 ডেজ। সেটাই বলছি, তিনি কিছুদিনের মধ্যে আবার সেটি বিলুপ্ত করলেন। তো এখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেক জায়গায়, অনেক চায়ের আড্ডায় কিন্তু গুঞ্জন আছে যে প্রধান উপদেষ্টা যেহেতু ওই সময় ব্যর্থ হয়েছিলেন, তো ছাত্রদের কাঁধে ভর করে তিনি আরেকটি আসলে নাগরিক শক্তির মতন আরেকটি দল গ্রহণ করতে চাচ্ছেন কিনা, এই গুঞ্জন কিন্তু আছে। আমার মনে হয় এর সব কিছু তার উচিত হবে ক্লিয়ার করা। ক্লিয়ার না করলে সন্দেহ সংশয় বাড়বে। আর আমাদের দেশের একটি রেওয়াজ আছে, সেটি হলো যে অনেক ভালো মানুষ ফেরেশতাও যখন চেহারা যায় শয়তান হয়ে যায়। এই রেওয়াজ কিন্তু আছে, এই প্রবাদ কিন্তু আছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে দেখেন একটি অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের ফলাফল কিন্তু এই সরকার। আরেকটি বিষয় কিন্তু বলতে হবে, দেখেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সবসময় বলছে যে ঘোষণাপত্রেও কিন্তু তারা উল্লেখ করেছে যে গণ অভ্যুত্থানটা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এটা স্পষ্ট থাকতে হবে। এখন আপনি যখন বারবার বলবেন যে আমার নেতৃত্বে, এটা কিন্তু আমিত্ব, এটা কিন্তু কোনো দল বা সংগঠন ভালোভাবে নেয় না। দেখেন আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু এক দফার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু আমরা যখন আন্দোলন করেছি এই ছাত্ররা যারা বড় বড় কথা বলছে, এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র, মানে যেটা প্রিয়াম্বল হিসেবে আমাদের কনস্টিটিউশন আছে যে আমরা বাংলাদেশের জনগণ, জি মানে আমরা স্বাধীনতা ঘোষণা করতে 26শে মার্চে, কথাটা কিন্তু এইভাবেই আছে। এক্স্যাক্টলি। তো তাদের উচিত ছিল যে আমরা বাংলাদেশের জনগণ, আমাদের নেতৃত্বে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে, কিন্তু তারা উল্লেখ করছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, যদি আপনি এই প্ল্যাটফর্মটিকে সার্বজনীন রাখতে পারতেন। কিন্তু আপনি কি করেছেন, ছাত্র দলের যে সকল কর্মীরা এই প্ল্যাটফর্মের নেতৃত্বে আন্দোলন করেছে, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবিরে, তাদের সবাইকে মাইনাস করে আপনার আনুগত্য যারা স্বীকার করবে তাদেরকে নিয়ে আপনি এখন জেলা, উপজেলা, থানা পর্যায়ে কমিটি দিচ্ছেন। তার মানে কি? তার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর কোনো সার্বজনীন প্ল্যাটফর্ম নয়, সেই প্ল্যাটফর্মটি এখন একটি দলীয় সংগঠন বা ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তো সেই জায়গায় যদি আপনি বলেন যে আপনার নেতৃত্বে সব কিছু হয়েছে, তো এই যে আন্দোলনটা যখন শুরু হইলো তখন কেন নুরুল আক্তারকে ধরলো, তখন কেন রিজভী সাহেবকে ধরলো, তখন কেন আমির খসরু সাহেবকে ধরলো, তখন কেন আমার বাসায় আমাকে গ্রেপ্তার করার জন্য 2বার অভিযান চালালো? আপনাদেরকে বুঝতে হবে যে এই এবং ওই সময় কিন্তু ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা সবাই বারবার বলছে যে এইটা কোনো সাধারণ শিক্ষার্থীদেরকে আন্দোলন না, এটা জামাত বিএনপি এবং রাজনৈতিক আন্দোলন। তার মানে কি? তার মানে গোয়েন্দা সংস্থার তথ্য অবশ্যই ছিল যেহেতু রাজনৈতিক আন্দোলন করে সফল হওয়া যাচ্ছে না, সুতরাং সেক্ষেত্রে সামাজিক আন্দোলনকে কিভাবে আসলে রাজনীতিকরণ করা যায় সেই কাজটি করতে হবে। আর 1 মিনিট সময় আপনার জন্য। হ্যাঁ, আমি 1 মিনিটে শেষ করব, আমাকে শেষ করতে দেবেন, ক্লোজিং রিমার্কস সহ প্লিজ। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় কিন্তু আসলে এই আন্দোলনকে কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে, এটা ট্রু। হাসিনার গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সত্য ছিল, কিন্তু স্বাভাবিকভাবে কৌশলগত কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলে কোটা সংস্কার আন্দোলন বিএনপির আন্দোলন, তাহলে 28 অক্টোবরে বিএনপির আন্দোলন যেভাবে দমন করেছে এই কোটা সংস্কার আন্দোলনও তো একই কায়দায় দমন করত। সুতরাং ছাত্রদের বোঝা উচিত যে কৌশলগতভাবে এই আন্দোলনের সবাই ছিল, এখন সবাইকে অন করতে পারা, সবাইকে একসাথে রাখা, জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা, এটি আসলে ছাত্রদের জন্যই ভালো ছিল। ছাত্রদের আসলে কে বুদ্ধি দেয় আমি জানি না, তারা কার বুদ্ধিতে মির্জা ফখরুলের বক্তব্যের কাউন্টার দেয় আমি জানি না। এখন আপনাকে তো আগে মির্জা ফখরুলের বক্তব্যের কাউন্টার দেওয়ার আগে আর একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হইতে হবে, কিন্তু এখন যদি যার মন চাইতেছে সে আপনার মাইক পাইলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিগালাজ করতেছে, এইটা কোনো রাজনীতির ভাষা হইতে পারে না, এটা কোনো গণতন্ত্র বা এটা কোনো আসলে সমালোচনা হইতে পারে না। সেই জায়গায় আমি বলবো যে ছাত্রদের এখনও সময় আছে, দলগুলোর সাথে বসেন, যতটুকু সমালোচনা হয়েছে। আমি দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিএনপির মহাসচিব বসেছে, আমি এটি কি খুব ভালোভাবে নিচ্ছি, পজিটিভভাবে, যেরকম প্রত্যেকটা দলের সাথে তিনি বসুক। যেহেতু সরকার জাতীয় ঐক্য সংহতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে, বিএনপি বড় দল হিসেবে সবার সাথে বসে, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও বিএনপির বসা উচিত, এইভাবে বসে জাতীয় ঐক্য সংহতিটা ফিরিয়ে আনা এবং সকল দলকে আমি মনে করি একটি রাজনৈতিক পরিষদ সবার একটা গঠন করা দরকার, সব দলের সমন্বয়ে, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এবং সেই রাজনৈতিক পরিষদের আমাদের কিছু কমন ডায়লগ থাকবে, কমন প্রস্তাবনা থাকবে যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা কেউ একে অপরের কটাক্ষ করে কথা বলবো না, যেটি আজকে হয়েছে, এগুলো আসলে করা দরকার। এবং সবথেকে ভালো হয় যে সরকারের পক্ষ থেকে যদি এটি করা হয়, প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে নিয়ে এই ধরনের একটি রাজনৈতিক পরিষদ গঠন করা এবং সেখানে কিছু প্রস্তাবনা রেডি করা যে আমাদের এর ভিত্তিতে চলতে হবে, সবাইকে এটি মানতে হবে, তাহলে কিন্তু দেশে আর আওয়ামী লীগ ফিরে এসে আবার ফ্যাসিবাদতন্ত্র কায়েম করবে সেই সুযোগটা আসলে থাকবে না। ধন্যবাদ। মিস্টার শহীদ ইসলাম বাবুল, ক্লোজিং রিমার্কস। শোনেন, এই যে সংস্কার কমিশন অনেকগুলো প্রতিবেদন দিয়েছে, নির্বাচন কমিশন সংস্কারে যেতে তারা অনেকগুলা মানে গুরুত্বপূর্ণ, যেটা মানে কি বলে
মানে বড় আকারের পরিবর্তনের যে বিষয়গুলো দিচ্ছে, আমি জানি না এই যে বিষয়গুলো নিয়ে তারপরে ভোটারের বয়স কিছু অনাকাঙ্ক্ষিত বাস্তবতা 17 বছর আনা যায় কিনা বা 21 বছরের এমপি, এই বিষয়গুলো নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারে। কারণ অনেকের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অনেকের বয়স 25 হয় না, আমি জানি কারো কারো, এবং তাদেরকে সুযোগ দেবার জন্য যদি হয়ে থাকে এটাও কিন্তু মানে ভালো কোনো পরিবর্তন ইঙ্গিত বহন করে না। হতে পারে 21 হতে পারে না এরকম না, কিন্তু ওই যে দেখেন না বিএনপি যখন বিচারপতির বয়স 2 বছর বাড়লো তখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে এই প্রশ্নটা তো আসতেই পারে, একই ধরনের ইস্যু। আর দেখেন এই যে ইলেকশনের কি নির্বাচনে 400 আসন হবে, নারী আসন কি হবে না হবে, এই যে একটা দক্ষ যজ্ঞকাণ্ড, এই যে রিপোর্ট দিয়েছে কমিশন কতদিন হলো, এই বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কেউ কি রাজনৈতিক দলকে ডেকেছে? বা ওই যে একবার যে দায়সারা গোছের SMS একটা দিয়ে আপনি ডাকলেন, এটা আদৌ কোনো স্পেস রেখেছেন এই বিষয়গুলো নিয়ে যে বিশদ আলোচনা করবার প্রয়োজন আছে বা একটা রিকনসিলিয়েশন হওয়ার প্রয়োজন আছে, কতটুকু আপনি গ্রহণ করবেন, আদৌ গ্রহণ করবে কিনা না পুরোটা গ্রহণ করবেন, সেই রাজনৈতিক দল স্টেক হোল্ডার তারা কীভাবে চিন্তা করছে, এই বিষয় নিয়ে একটা প্যাকেজ আলোচনা বা কর্মপন্থা, এটা কি সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনি দেখছেন? সেই জন্যে ইভেন ইলেকশন কমিশনও কি জানে কি জানে না আমি জানি না, তাদের ইলেকশনের প্রস্তুতি কি, বয়স যদি 21 বছর হয় তাহলে ভোটার তালিকা তাকে আবার নতুন করে একটা দক্ষযজ্ঞ বিরাট কাণ্ড তাকে করতে হবে। এই যে সামগ্রিক বাস্তবতা, নির্বাচনের সিট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ কখন কবে থেকে চালু হবে সেটা পরে সংসদে এসে করবেন না এই সরকারের আমল থেকে চালু হবে, এগুলো যারা স্টেক হোল্ডার বা অংশীজন তারা এর সাথে কতটুকু কীভাবে সংযুক্ত হবে, আদৌ হবে কি না, এগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্নগুলোর মীমাংসা কে করবে? গোটা বিষয়টা একটা ধূম্রজালের মধ্যে আছে না। সেই জন্য আমি বলবো যে সরকারের পক্ষ থেকে আমি জানি না প্রফেসর ইউনূস সাহেব কীভাবে ভাবছেন বা তার টিম আছে কিনা, এই টিম তাকে হেল্প করছে কিনা, খুব দ্রুততম সময়ে যেই প্রস্তাবনাগুলো এসেছে, আপনি যদি সংস্কারের কথা যেটা বলছেন, আপনি যদি সেটা বাস্তবায়ন করতে চান, আপনি সময় কেন করবেন? একদিন সময় আপনি কেন বেশি লাগাবেন? বিএনপি বলছে না কালকেই ভোট দিতে হবে। এই যে প্রস্তাবনাগুলো আছে, এই প্রস্তাবনাগুলোর কি হবে, এই প্রস্তাবগুলো কার সাথে আপনি আলোচনা করবেন, কতটুকু আপনি বাস্তবায়ন করবেন? সেই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো নিয়ে বারবার বসা প্রয়োজন ছিল। আপনি কখনো কখনো বসেছেন, কখনো 5 মিনিট আলাপ করেছেন, কখনো 3 মিনিট আলাপ করেছেন, কখনো 15 মিনিট আলাপ করেছেন, মানে বসার জন্য বসা, বিষয়টা এটা না, মিনিংফুল বসা, মিনিংফুল আলোচনা করা। কারণ এইগুলা যারা রাজনৈতিক দল তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে আলোচনা না করে আপনি কিভাবে এটা বাস্তবায়ন করবেন আমি জানি। আবার এটা কিছু কিছু তো বাস্তবায়ন হতেই হবে, অনেকগুলো খারাপ তো না, ভালোই প্রপোজাল আছে আমি মনে করি। তো সেইগুলো কখন কিভাবে বাস্তবায়ন হবে, আদৌ হবে কিনা, আমার মনে হয় দ্রুততম সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মিনিংফুল ডায়লগ হইতে হবে সরকারের, এবং এই ডায়লগ না হওয়া পর্যন্ত আমি মনে কোন ধূম্রজাল কাটবে না। রাশেদ যেটা বলেছে কোনোই সমস্যা ছিল না, আপনার সময় 2 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, 1 বছরও হয়ে যেতে পারে। আপনি বারবার বলছেন বিএনপি যৌক্তিক সময়ের কথা কেন বলো, কি যৌক্তিক সময়টা কি? আমি তো বললাম যে 1 বছর 5ই আগস্টের মধ্যে আপনি নির্বাচন দেন, হ্যাঁ এটা আমি বলেছি। এখন আপনি বলেন যে আপনি কেন 5ই আগস্টের মধ্যে দিতে পারবেন না, আপনি সেই ব্যাখ্যা দেন। তাহলে আপনার আরও 3 মাস লাগবে বা 6 মাস লাগবে, কি লাগবে সেই ব্যাখ্যাটা তো আপনি দিচ্ছেন না, যেটা রোড ম্যাপের কথা বললো। একটা রাষ্ট্রেরও তো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, একটা পরিবারেরও পরিকল্পনা থাকে, একটা প্রতিষ্ঠানেরও পরিকল্পনা থাকে যে আমার গোলটা কি। তা আপনি পরিষ্কার করে বলে দেন যে আপনি এর মধ্যে ইলেকশন করতে পারবেন না, হ্যাঁ, বা এটা আপনি করতে চান, কি করতে চান, কতটুকু সংস্কার করতে চান, আপনি মনে হয় স্পষ্ট করেন, আমরা যেমন স্পষ্ট করেছি। এটা আমার মনে হয় খুব সময়ের দাবি এবং সরকারের খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। আর মনে হয় মানুষকে ধোঁয়াশার মধ্যে বা সন্দেহের মধ্যে, ধূম্রজালের মধ্যে রাখলে আপনার প্রতি আপনাদের প্রতি অনাস্থা দিনে দিনে বাড়বে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশেদ খান এবং মিস্টার শহীদ ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, আমার 2 অতিথির কথা অত্যন্ত পরিষ্কার, যত দ্রুত সম্ভব নির্বাচন সেটা দেয়াই ভালো। নিঃসন্দেহে অনেক কিছু করা দরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার অনেক কাজ করতে পারত এবং জনগণ, রাজনৈতিক দলগুলো হয়তো সেটা সমর্থনও করত। তারা 1 বছর, 1.5 বছর, 2 বছর, এমনকি 3 বছর হয়তো সময় নিতে পারত। কিন্তু এই 6 মাসের মধ্যেই তারা যেসব বয়ান হাজির করেছে তাদের নানান অংশ, তাতে করে গোটা দেশবাসী আতঙ্কিত। দেশবাসী হয়তো বলতে পারছে না। অনেকে বলেন যে ফ্যাসিবাদের সময়ে মানুষ যেমনটা ভয় ছিল, সেই ভয়ের আবহ থেকে বাংলাদেশ এখনও মুক্ত হয়নি। এক ফ্যাসিবাদকে সরিয়ে অন্যদের কণ্ঠে, যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, তাদের কারো কারো কণ্ঠে সেই ফ্যাসিবাদের টোনই কিন্তু আমরা শুনতে পাই। কাজে এটা অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু তারা বুঝতে পারেন না যে বাংলাদেশের বিবদমান যে রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল আছে, তারা যদি চায়, তারা যদি একটু নড়ে চড়ে বসে, তাহলে এরা আসলে 24 ঘন্টাও
টেকার সামর্থ্য তাদের নেই। সেটা তারা এখন নানা ধরনের আয়োজন সভা সমাবেশ করবার মধ্য দিয়ে করতে গিয়েই আসলে বুঝতে পারছেন। কাজেই প্রশ্ন এখন সংশয় যে সংস্কার আমাদের জরুরি, কিন্তু এই সংস্কারের যে বয়ান তৈরি করা হলো সেটা আসলে কার স্বার্থে, কার জন্যে, কোন উদ্দেশ্য। সব কথার মূল কথা যে দেশে অনেক কিছুই এখন ঠিকঠাক মতো চলছে না, এটা ফাংশন করছে কিনা সেটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। একটাই উপায়, একটা ভালো নির্বাচন আয়োজন করা, এবং তার জন্য যেটুকু করা দরকার সরকারের সেটুকুই করা দরকার। প্রধান উপদেষ্টার উপরে সবাই এখনও আস্থা রাখছেন, এবং প্রয়োজন বোধে তিনি যদি মনে করেন যে তার এই পারিষদবর্গ দিয়ে তিনি আসলে লক্ষ্যে উপনীত হতে পারবেন না, পৌঁছতে পারবেন না, তাহলে দরকার হলে সেখানেও তাকে হাত দিতে হবে। তিনি যথেষ্ট সম্মানীয়, শুধু বাংলাদেশই নয় গোটা বিশ্ব জুড়ে, বরং বাংলাদেশের ভেতরে তার যে সম্মান তার চেয়ে গোটা বিশ্ব পরিমণ্ডলের সম্মানের মাত্রা অনেক বেশি। কিন্তু পৃথিবীতে এরকম অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, এমনকি আমাদের এই পাশের দেশে আছেন মিয়ানমারে। আমরা অং সান সু চির কথা স্মরণ করতে পারি, তার পরিণতিকে আমরা সবাই দেখেছি। সেরকম পরিণতি আমাদের এই গর্বের মানুষ প্রফেসর ইউনূসের হোক, সেটা আমরা কেউ চাই না। কিন্তু বোধোদয়টা বা উপলব্ধিটা তাকেই, তার মধ্যেই আনতে হবে, এবং করণীয়টা তাকেই আসলে নির্ধারণ করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।